পুষ্পিতা নিস্তব্ধ। সুদর্শনার নয়ন ভর্তি কেবল ফ্যালফ্যালে বিস্ময় টের পাচ্ছে শ্রবণেন্দ্রিয়ের উষ্ণ ধোয়ার সৃষ্টি। কুণ্ডলি পাকিয়ে কোথাও ছুটে পালিয়ে যাচ্ছে ওরা। মেয়েটা এখনো বিশ্বাস করতে পারছে না। একটু আগেই তীব্র বলল ওসব, অথচ গোল গোল চাহনি দেখে হাসল সেই যুবক। ভীষণ চতুরের ন্যায় মিটিমিটি হাসি। পুষ্পিতায় স্তম্ভের মতো থেমে, কণ্ঠে অনিশ্চয়তা। হ্যাঁ। তীব্রর মাঝে বিব্রত হওয়া চিহ্ন মাত্র নেই। নিটল ওষ্ঠ হাস্যবাণে বহাল। উত্তরের বদলে আচমকা ঘনিষ্ঠতা বাড়িয়ে দিল সে। পুষ্পিতা হকচকায়, সিমেন্টের মতো লেগে যায় দেওয়ালে। তীব্র একই রকম চেয়ে থেকে বলল, কি বলেছি বোঝনি? পুষ্পিতা জবাব দেবে কি বলবে কিচ্ছু জানে না। তার কান দুটো ঝাঁঝা করছে কেমন। তীব্র ভ্রু বাঁকায়। আশ্চর্য, কথা নেই কেন? পুষ্পিতা নড়ে উঠল। ঠিক ছলকে উঠে হাওয়ার মতো দেখালো তার শীর্ণ দেহ। কথা থাকবে কি করে? বিস্ময়ের দাপাদাপিতে যে সব খুইয়েছে। বেগ পুইয়ে তার ঠোঁট নড়ল এবার। তীব্রর মনে হলো কথা নয়, রক্তজবা হতে বেরিয়ে এসেছে সুরেশ লাল এরশাজের সুর। খুব মিহি আওয়াজে শোনালো, আপনি আমাকে এসব বলছেন কেন? আপনি তো আমার স্যার। তীব্র কপাল কুচকালো। তো পুষ্পিতা মিয়ে এলো ওর তো বলার ধরনে। আনত হয়ে বলল, এসব বলা ঠিক না। মানুষ শুনলে কি ভাববে? তীব্র অমনি সোজা হয়ে দাঁড়ালো। দূরত্ব বাড়ায়, প্রশস্ত কাঁধ উঁচায় জবাবে। এখানে ভাবার কি আছে? মানুষ মানুষকে সুন্দর বলতে পারে না। পুষ্পিতা বলতে গেল, না মানে তা পারে, কিন্তু আপনি আমাকে। কথা কেড়ে নিল সে। তোমাকে কি সুন্দর বলেছি? আচ্ছা একটা কথা বলো, আমি দেখতে কেমন? পুষ্পিতা হতভম্ব চোখে চাইল। জি। তীব্র চসূচক শব্দ করে বলল, এই জি ছাড়া আর কিছু শেখোনি? পুষ্পিতা ঠোঁট উল্টালো, ফের শুধালো। বললে না আমাকে দেখতে কেমন? পুষ্পিতা ছটফটে চিত্তে একবার নিজেকে আরেকবার তীব্রকে দেখল। দুজন এত কাছাকাছি, আর একটু হলেই চওড়া বুকটা মিশে যাবে তার শরীরে। এই প্রশ্নের উত্তর না পেলে লোকটা যে ছাড়বে না ঢের বুঝেছে। চোখ নামিয়ে বলল, ভালো। তীব্র চোখ শুরু করলো। শুধু ভালো? ওর কণ্ঠে মৃদু উদ্বেগ, না আসলে সুন্দর। সাথে লজ্জায় বুঝে এলো সে যেন মাথা তুলতেও কষ্ট। তেরে আসা হাসি পুরন্ত ঠোঁটে পিষে নিল তীব্র। সহজ কণ্ঠের বক্র প্রশ্ন, এবার যে তুমি আমাকে সুন্দর বলেছো, এটা শুনলে কেউ কিছু ভাববে না? পুষ্পিতা মাথা তোলে। আপনি তো জিজ্ঞেস করলেন। আমি জিজ্ঞেস করলেই বলবে? পুষ্পিতা এমনিতেই বোকা। বুদ্ধিশুদ্ধি যা ছিল সেটুকু এলোমেলো হয়ে গেল। চেয়ে রইল নির্বোধের মতন। তীব্র আরেকবার হুট করেই চলে গেল কাছে। সুরম্য ঘটনার পুনরাবৃত্তিতে মেয়েটা আটকে উঠে গুটিয়ে যায়। তীব্রর বাইসেপসে উতলে উঠে হাতটা দেয়ালে ঠেকালো, ঠিক তার মাথার পাশে। পুষ্পিতার ভরকে যাওয়া মুখখানায় এক সেকেন্ডে ঘুরিয়ে আনলো নজর। একেবারে সোজাসুজি ভনিতাহীন জানিয়ে দিল, সুন্দরকে আমি সুন্দর বলতে জানি। আজ তুমি একা, কাল যদি চারপাশে 100 জনও থাকে, আমি তাও বলবো তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি সুন্দর। শেষটুকু বলতে বলতে গলার স্বর আরও কমে এলো তীব্রর, ঠিক যেমন কমে এলো পুষ্পিতার হৃদযন্ত্রের গতি। অস্থির চিত্তে একটুখানি জলের জন্য হাঁসফাঁস করলো সে। যখন ধাতস্থ হলো তীব্র, তখন সামনে নিয়ে চলে গেছে। বুকের তোলপাড় আর ধুকধুক শব্দের তোপে সেই প্রস্থান অবধি টের পেল না মেয়েটা। একটা শক্ত খাম্বার মতো দাঁড়িয়ে আছে মিথিলা। তার মুখে ঘন আমাবস্যার চিহ্ন। সামনে টেবিলে বসে চুপচাপ খেয়ে যাচ্ছে পলাশ। আর এতেই রাগ বেড়ে চড়াও হচ্ছে ওর। রান্না করে দিতেই ষাঁড়ের মতো গিলতে বসে গেল। একবার সাধলো না, বললো না চলো একসাথে খাই। মিথিলার দুঃখ উপচে আসে বুকে। এমন জীবন কেউ চেয়েছিল? কানাডা কানাডা করে লাফিয়েছে। বিদেশ বিভুঁই ঘুরে একাকার করার চিন্তায় যেখানে অস্থির ছিল সেখানে আসার পর থেকে ঘরবন্দি। পলাশটা কোথাও নিয়ে যায় না। মিথিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার নজর বোলালো হাতে। রান্নার সময় তেলে পেঁয়াজ ছাড়তে গিয়ে ছিটকে এসেছে কিছু, জ্বলছে খুব, ফোসকা পড়তে পারে। এত আহ উহু করলো, অথচ পলাশটা ফিরে অবধি দেখেনি। মিথিলার এত কান্না পেয়েছিল তখন। ও দীর্ঘশ্বাস ফেলল। কিছু অতীতের কথা মনে পড়ল হঠাৎ। একবার রাহাতের পরীক্ষার সময় সালমা বেগম সাথে গিয়েছিলেন। পুষ্পিতা নিজে থেকেই রান্না করতে গেল। ভাতের মার গলাতে গিয়ে সব গড়িয়ে হাতে পড়ল বেচারির। চিৎকার শুনেও মিথিলা ঘর থেকে নড়েনি। যখন পুষ্পিতা নিজে ছুটে এসে ক্ষত জায়গায় মলম লাগাচ্ছিল, কেঁদে কেঁদে সেও একই রকম মুখ ঘুরিয়ে থেকেছে। একটাবার জিজ্ঞাসা করলো না কি হয়েছে। ওর হাত খসে পড়ে যাক, তাতে তার কি? ইস, না জানি তখন পুষ্পিতার কত খারাপ লেগেছিল। মিথিলার আজ খুব আফসোস হলো নিজের আচরণ নিয়ে। এই যে ও কোনো কাজ করেনি বাড়িতে, কেন? পুষ্পিতার জন্যই তো। যাওয়ার আগে মুখের সামনে পানির গ্লাস বাড়িয়ে ধরতো মেয়েটা। আচ্ছা, ওকে কি খুঁজে পাওয়া গেছে? বিদেশে এলো কতগুলো দিন, অথচ বাড়িতে কথা হয়েছে মাত্র 2-3 দিন হবে। পলাশ ওকে এখনো এখানকার সিম কার্ড কিনে দেয়নি।
নিজের ফোন থেকেও তেমন কথা বলতে দেয় না। শয়তানটা কি যে চায়। পলাশ খেতে খেতে একবার চোখ তুলে চাইল। মিথিলার ভাবনায় বুধ ও মুখায়ব দেখে হাসলো মনে মনে। কি দাপট দেখিয়েছিল প্রথম প্রথম, অথচ এখন চোখে মুখে কি অসহায়ত্ব। অহংকারে উর্বি আর কথা শুরু করতেই গলা খাকারি দিল সে। বলল, দাঁড়িয়ে আছো কেন? খেতে বসলি তো পারো। মিথিলা নড়ে উঠে, ভাবনা কেটে যায়, সাথে বদলে যায় মুখভঙ্গি। রেগে ভাবে, এতক্ষণ দাঁড়িয়ে আছি, চোখ পড়েনি, এখন নিজের খাওয়া প্রায় শেষ তখন বলছে ভাব নিয়ে বলল। খিদে নেই। পলাশ মাথা নাড়ল। ও আচ্ছা। তার নম্র স্বর শুনে মিথিলা ভেবেছিল একটু ইগো দেখাবে, তাহলে ঠিক ওকে সাধবে। পলাশ তোষামদের মতো অনুরোধ করবে, অথচ সে পুরুষ। আরেকটিবার ওসব মুখেও আনা দূর। আচমকা ভাতের গামলায় জল ঢেলে দিল। আতকে উঠল মিথিলা, আর্তনাদ করে বলল, এই কি? পলাশ নিরুৎসাহিত উঠে চলে গেল বেসিনে। মিথিলা তখনও হতচেতন, হতবাক। গোলাকার চোখ দুটো বাইরে ঠিকরে আসার দশা। পরপরই তেজে জ্বলে উঠল মাথা। পলাশের কাছে গিয়ে বলল, কি করলে এটা? পলাশ হাত কচলে কচলে ধুচ্ছে, না চেয়ে বলল, কি করলাম? ভাতে পানি ঢাললে কেন? তুমি না বললে খিদে নেই? তাই বলে তুমি পানি ঢালবে? পলাশ বলল, হ্যাঁ, নাহলে নষ্ট হতো। আর ফ্রিজে রাখা ভাত গরম করে খেতে নেই, ব্যাকটেরিয়া হয়। মিথিলা আশ্চর্য বনে রইল, কিছু বলার ভাষা অবধি নেই। তার স্তম্ভিত হয়ে থাকার মাঝেই পাশ কাটিয়ে ঘরে চলে গেল পলাশ। যেতে যেতে অষ্টপুটে দেখা গেল সিনেমার ভিলেন সম অসরল হাসি। পেছনে দাঁড়িয়ে ফুসল মিথিলা। পলাশ যে ইচ্ছে করে কাজটা করেছে বুঝতে বাকি নেই। না, অনেক হয়েছে, এই সংসার নামক চিড়িয়াখানায় আর পোষাচ্ছে না ওর। পলাশ কোনো রকম দায়িত্ব তো পালন করেই না, উল্টে জ্বালিয়ে মারে ওকে। খাবার দাবার মুখের সামনে এগিয়ে দেওয়া, জুতো মুছিয়ে নেয়, অথচ রাতে ঠিকই সুরসুর করে কম্বলের তলায় ডাকে কেন? সে কি ওর খোরাক মেটানোর বস্তু? না না, আর সম্ভব না। কালিও বাবাকে ফোন করবে, বলবে এখান থেকে নিয়ে যেতে। ভিসার মেয়াদ শেষ হওয়ার কোনো দরকার নেই। কানাডার এই বিভৎস স্বরূপ তার চায় না। এর থেকে দেশই ভালো। ঘরের ভেতর ভো ভো শব্দে সিলিং ফ্যান চলছে। বাইরে নিশ্চুপ ঠান্ডা প্রকৃতিতে হামাগুড়ির মতো করকরে কোলাহল। সবকিছু ছাপিয়ে হাঁ করে নাহিদের দিকে চেয়ে আছে নুহা। মাথায় স্নায়ুগুলো ঠিকঠাক কাজ করছে না ওর। বিচক্ষণ মেয়েটার বেয়াক্কেল ভাবমূর্তি বড্ড বেমানান লাগছে আজ। ওদিকে ভীষণ মনোযোগে তটস্থ নাহিদ। তার চোখ দুটো ফেভিকলের ন্যায় বসে আছে ল্যাপটপে। মাঝে মধ্যে কিছু লেখালেখি করছে খাতার সাদা পাতায়। মনোনিবেশের শতভাগ খাটিয়ে নুহার অ্যাসাইনমেন্ট করছে ছেলেটা। আর এতেই যত বিস্ময় ওর। এই মুহূর্তে দুজনে বসে আছে নুহাদের ফ্ল্যাটে। কাজ শেষে বড় করে দম ফেলল নাহিদ। ঠোঁট দুটোতে যুদ্ধ জয়ের মতো হাসি টেনে নুহার দিকে চাইল। কলমের কালি গাথা কাগজগুলো বাড়িয়ে দিয়ে বলল, নিন, আপনার অ্যাসাইনমেন্ট ডান। নুহা তখনও তাজ্জব, অবাকের তো সামলে ওঠেনি। বিহবল হয়ে বলল, শেষ? জি, দেখুন সব ঠিকঠাক আছে কিনা। নুহা দ্বিধাগ্রস্ত তার জবাব নিয়ে হাতে নিল কাগজ। কিন্তু তখনও তার বিস্ময় কাটেনি যে। সেই ধাক্কার দোলাচলে কোনো কিছুই বিশেষ মাথায় ঢুকলো না। নাহিদ একবার দেয়াল ঘড়ি দেখলো, সময়টা মেপে নিয়ে উঠে দাঁড়ালো চটপট। ব্যস্ত ভঙ্গিতে বলল, আমি এখন আসছি মিস নুহা, আমার আর একটা ইন্টারভিউ আছে। নুহা তাকিয়ে কিছু বললও না, কিছু করলও না, এমনকি এক চুল নড়ল না অবধি। ও বলল, থাকুন তবে। আর আপনার প্রফেসর কি ফিডব্যাক দেয় এটা দেখে একটু জানাবেন কেমন? অনেকদিন পর করলাম, ভুল থাকতে পারে, আসি। নাহিদ নিজের মতো বলে কয়ে বেরিয়ে গেল। তখনও একভাবে চেয়ে রয় মেয়েটা। এই বোকা ছেলেটা আসলে এত ব্রিলিয়ান্ট। এক চুটকিতে সব অ্যাসাইনমেন্ট শেষ করে ফেলল। দরজার লকটা ছোট করে শব্দ তুলতেই হুঁশ ফিরল নুহার। নড়ে উঠল চটক কাটার ন্যায়। নাহিদ বেরিয়ে গেছে বুঝতেই উড়ে এলো দরজায়, চেঁচিয়ে বলতে গেল, আরে চা। চুপ করে গেল পরপর। নিজের প্রতি নিজেই ফেপে উঠল রাগে, বিড়বিড় করলো, এখন চেঁচিয়ে লাভ কি? অকাজ তো ঘটিয়ে ফেলেছিস। ইস, লোকটা এত বড় উপকার করলো আর তুই এক কাপ চাও সাথে না? ছি। সময় তখন পেরিয়েছে নাহিদের ইন্টারভিউ 11টায়। এ মাসে এটাই তার লাস্ট ইন্টারভিউ। যতগুলো দিয়েছে একটা না একটাতে টেকার কথা। একবার টিকে গেলেই ব্যাস, আর কিছুই চায় না। কাজের চাপ এমনভাবে ডেকে ডেকে কাঁধে তুলবে, মিথিলা তো দূর, 14 গোষ্ঠীর কথাও আর মনে পড়বে না। নাহিদ প্রায় ছোটার মতো করে গেটে এসে থামলো। আর একটু সামনে এগিয়ে রিক্সা স্ট্যান্ড পড়ে। তবে ভাগ্যক্রমে বাইরে আসা মাত্রই দেখলো সম্মুখতে একটা খালি রিক্সা ছুটে যাচ্ছে। শশব্যস্ত ডাক ছুড়ল। এই মামা। শুধু সে একা নয়, পেছন হতে আরেকজন ডেকে ওঠে, রিক্সা বলে। সমস্বরে ওই মেলি আওয়াজে চকিতে ঘুরে চাইল নাহিদ। নুহা হন্তদন্ত ভঙ্গিতে সবে দাঁড়িয়েছে এসে। এত ব্যস্ত ভাবমূর্তি। কবজিতে ঘড়ির বেলটা লাগাচ্ছে এখনো। রিক্সা দাঁড়িয়েছে। দুজনকে এক নজর দেখে বলল, কেডা যাইবেন? নুহা নাহিদ মুখ চাওয়াচাই করলো। নাহিদ বলল, আপনি যান, আমি অন্য রিক্সা নিয়ে নিচ্ছি।
না না, আপনি আগে ডেকেছেন, আপনি যান। সমস্যা নেই, আপনি যান, আপনার ক্লাস মোর ইম্পর্ট্যান্ট। নুহা বলল। আর আপনার ইন্টারভিউ, ওটা কি গুরুত্বপূর্ণ নয়? শুধু শুধু এত ঝামেলা করতে হবে না, আপনিই যান। নাহিদ মৃদু হেসে বলল। না না, ঝামেলা কিসের? আমি তো বললাম অন্য রিক্সা নিয়ে নেব, আমার সমস্যা হবে না, আপনি যান। নুহার মেজাজ খারাপ হলো, খ্যাক করে বলল। বললাম না আপনিই যান, এত না না করছেন কেন? হ্যাঁ, ছেলেটা ভেবাচাকা খায়, তাজ্জব হয়ে বলল। আরে ভালো কথাই তো বলেছি, তাও রেগে যাচ্ছেন কেন? নুহা নিভে এলো, মিনমিন করে বলল। সরি, আসলে আমার এই এক সমস্যা, যখন তখন মেজাজ চড়ে বসে। যাকগে, আপনি এত কথা না বলে রিস্কা নিয়ে যান তো ভাই। নাহিদ ফের কিছু বলতেই যাচ্ছিল, রিকশাওয়ালা বিরক্ত হয়ে বললেন। আজ গুজবি ব্যাপার স্যাপার তো আমারে খাড়া করাইয়া রাইখা নিজেরে ঠেলাঠালি করতেছেন কে? দুইজন যখন দুইজনের চেনে নাই তখন একলগে গেলেই পারেন, বাড়াও বাইজব সময়ও। প্রথম দফায় খুব আশ্চর্য হলো দুজনে, একসঙ্গে যাবে তাও এক রিকশায়। পরপরই নুহা হাত ঘড়ি দেখলো, সময় বেশি নেই, যখন তখন ফের বৃষ্টি ঝেপে আসবে, আর বৃষ্টি আসা মানে শহরের বুক থেকে রিকশা উবে যাওয়া। কিছুটা দোটানা নিয়ে নাহিদের দিকে চাইলো সে, নম্র কণ্ঠে শুধালো। ইয়ে বোর্ড বাজার। নুহা খুশি হয়ে বলল। নাহিদ ভেবেছিল এত পাশাপাশি বসতে মেয়েটা রাজি হবে না, সেদিন যা দোনামোনা করলো, আজ এত দ্রুত মত দেওয়াতে কিছুটা অবাকি হয়েছে ও। কথা না বাড়িয়ে উঠে বসলো রিকশায়। নুহা বসতে বসতে বলল। আমিও একই কথা বলতাম, আপনি বলে কষ্ট কমিয়ে দিলেন। নাহিদের কণ্ঠ উচ্ছল। নুহা হাসলো, তারপরই সে ফট করে বলে বসলো। আমি একটা ব্যাপার খেয়াল করেছি, আপনার আর আমার ম্যাক্সিমাম চিন্তাধারা মিলে যায়। আমাদের মনের কত মিল, তাই না? খুব সাধারণ কথাটাতেও দপদপিয়ে হাসি মুছে গেল নুহার। ধক করে কাঁপন ধরল বুকে, নিজে নিজে আওড়ালো। প্রকৃতির মুখ গোমরা, আকাশে ভীষণ মেঘ, বাতাবরণে হালকা পাতলা হিমের ছোঁয়া নেমেছে। পুরনো জানালার গ্রিল পেরিয়ে ছুটে আসছে ঠান্ডা ঠান্ডা বাতাস। পুষ্পিতা ক্লাসরুমে বসে আছে, ফর্সা পেলো ভাতটা ঠাঁই পেয়েছে গালে। ক্লাসের এপাশটায় একটা বড় মাঠ, সবুজ ঘাস দেখা যায়, দুটো গরু জাবর কাটছে বসে। পুষ্পিতার চোখের ধ্যান সেদিকে রইলেও মনের চোখ অন্য কোথাও। অম্বরে পাখা মেলে উড়ে যাওয়া কাকের দল কিংবা শ্যাওলা রঙা ডোবায় ফোটা শাপলা, এই নৈসর্গের রূপ মারিয়ে ছুটে যাচ্ছে ওরা। আর তারপর ঠিকরে পড়ছে বাড়ির সিঁড়িপথে, সেখানে কেবল তীব্রর অযাচিত দাপট, অনাকাঙ্ক্ষিত রাজত্ব চালানো এক বিলাতি চোখের মালিক। তীব্র একবার কাছে আসে, আবারও সরে যায়, নিঃশ্বাস লুটিয়ে পড়ে কোনো লজ্জাবতীর কপলে। কানের পাশে বেজে ওঠে যার ফিসফিসে ধ্বনি। তুমি সুন্দর, তুমি সুন্দর। পুষ্পিতা আইঢাই করে উঠল, শীর্ণ দেহ নড়ল ছলকে ওঠা হাওয়ার ন্যায়। কুণ্ঠায় পদ্মকুড়ি চোখ দুটো বুজে ফেললো খিচে। কি জ্বালাতনি সব, স্যারের কথা এভাবে মাথায় আসছে কেন? পুষ্পিতা নিজেকেই শাসালো। স্যার না শ্রদ্ধেয় মানুষ, তুই না বইতে পড়েছিলি শিক্ষক বাবা মায়ের সমতুল্য, তাহলে তাকে নিয়ে এসব কি হাবিজাবি ভাবছিস পুষ্পিতা? ছি, লজ্জা থাকা উচিত তোর। পরপর মনে পড়ল নুহার বলা কথা। এমন ইয়াং স্যার কখনো বাবার সমতুল্য হয় না। এই যুগে কত স্যার আর ছাত্রীর বিয়ে হয়েছে জানিস? পুষ্পিতা হাল ছেড়ে দিল, সমস্ত যুক্তিতর্কের অসহায়ত্ব টের পেল মনে মনে। বুঝে নিল এই কল্পনা ঝোলাঝুলিতেও নিজেই নিরুপায় হয়ে দুলছে। এখন চাক বা না চাক স্যারের কথা মাথায় ঘুরবে, এখানে ওর কিচ্ছু করার নেই। তক্ষুনি পাশে ধপ করে বসে পড়ল কেউ একজন। ধ্যানে থাকা পুষ্পিতা লাফিয়ে উঠে চকিতে ঘাড় বাঁকায়। তনুজা এসেছে, কাঁধ ব্যাগটা নামিয়ে রেখে হাসি মুখে তাকালো, ভ্রু উঁচিয়ে শুধালো। কেমন আছো? পুষ্পিতা মুচকি হেসে বলল। এই তো চলছে, তোমার কি খবর? উত্তরের বদলে মিটিমিটি হাসলো তনুজা, ঠোঁট এগিয়ে চাপা কণ্ঠে বলল। আমি না একটা জিনিস এঁকেছি জানো? কি আঁকলি? পুষ্পিতার কণ্ঠে আগ্রহ। দাঁড়াও দেখাই। তনুজা ব্যাগ খুলে একটা মোটা ডায়েরি বের করলো, পাতা মেলার আগে সচেতন করলো। আচ্ছা, আগেই বলিনি, কাউকে কিন্তু বলা যাবে না। কাকে দেখাবো? আমি তো তুমি ছাড়া কারোর সাথে মিশি না। তনুজা খুশি হয়ে গেল, দুঠোঁট মেলল গদগদ ভঙ্গিতে। পুষ্পিতা দেখতে ভীষণ সুন্দরী, বলতে গেলে তাদের ডিপার্টমেন্টের সব থেকে সুশ্রী মেয়ে। এত চুপচাপ নরম, একভাবে কলেজে আসে, বসে ক্লাস করে চলে যায়। একমাত্র সখ্যতা ওর সঙ্গে বলে এই অবধি কতগুলো ছেলে যে তার হাতে চিঠিপত্র দিয়েছে, এমন একটা মেয়ে কেবল ওর সাথে মেশে যেন খুব গর্বের কথা।
ও আনন্দ সমেত ডায়েরির পাতা উল্টালো। পুষ্পিতা চেয়ে রইল সেদিকে। তনুজার আঁকার হাত ভালো, আর্ট খাতাটা একবার এনেছিল কলেজে, এত চমৎকার করে গ্রামের দৃশ্যপট ফুটিয়েছে সবেতে। আজ আবার কি এঁকেছে? সহসা সাদা পাতার উপর একটা গোটা স্কেচের দেখা মিলে। কোনো পুরুষালী অবয়ব বের করে সব কটা দাঁত দেখিয়ে দিল তনুজা। কি কেমন হয়েছে? পুষ্পিতা সরল ভ্রুকুচকে বলল, হয়েছে তো ভালোই, কিন্তু কে এটা? মেয়েটা ভ্যাবাচাকা খেলো, হাহাকার করে বলল, মানে কে মানে কি বুঝতে পারছো না? ভালো করে দেখো। ওর বলার ধরনে পুষ্পিতা মিইয়ে যায়। মহাভারত অশুদ্ধ হওয়ার মতন চেয়ে আছে তনুজা। এবার অধিক স্পষ্ট চোখে চাইল পুষ্পিতা। চশমা পরিহিত সেই যুবকের গোছানো বাদামি চুল দেখে চেহারা টান টান হলো অমনি। স্কেচের সাথে বাস্তবের মুখের মিল নেই, কিন্তু পুষ্পিতার মস্তিষ্কে লাফিয়ে বেড়ালো তীব্রর নাম। তনুজাটা স্যারের জন্যে যেই হাপিত্তেশ করে, ওনাকে ছাড়া আর কাকে আঁকবে? অচিরাত ললিত আননে তমসা ভিড়ল তার। বিষাদের ন্যায় কালো দেখায় মুখায়ব। তনুজা স্ফূর্ত চিত্তে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।